কী অবস্থা? কেমন আছে সবাই? তো থার্ড নাম্বার লেকচারে আমি তোমাদের 1 নম্বর অধ্যায়ে সমস্ত অঙ্কগুলো করে দেবো অনুশীলনীর। ঠিক আছে? তো দেখো এখানে প্রথম যে কোশ্চেনটা বলছে এটা একটা এমসিকিউ। বলতেছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। তো প্রথম ক নাম্বারটা দেখো, ক নাম্বারটা আছে 0.3 পৌনপুনিক, মানে কি এটা একটা মূলদ সংখ্যা না? কারণ এটা কত আসবে, 3/9, 1/3। আচ্ছা, পরেরটা কি বলতেছে, √16/9। তো 16 এবং 9 এই দুইটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, কারণ এটাকে 4 স্কোয়ার, নিচে 9টাকে 3 স্কোয়ার দ্বারা মানে কনভার্ট করা যায়। স্কোয়ার রুট কেটে গেলে কত থাকে, 4/3। তারপরটা কি আছে, তারপরটা আছে হচ্ছে কিউবিক রুট। এই যে এখানে 3 থেকে এখানে 28 বা 8/27 যদি হয়, তো এটাকে লেখা যায়, 8কে লেখা যায় 2⁵, 27কে লেখা যায় 3⁵, আর এখানে কিউবিক রুট। এই কিউবিক রুট আর এই কিউব কাটাকাটি যায়, তার মানে এখানে থাকে কত, 2। এই কিউব আর এইটা কাটাকাটি যায়, আর এই 3 আর এই 3 কাটাকাটি গেলে থাকে 2/3। ঠিক আছে? আচ্ছা, কিউবিক রুটের কাটাকাটি আর স্কোয়ার রুটের কাটাকাটি সেম। ঠিক আছে? এই স্কোয়ার রুটের এখানে 2 থাকে না, এখানে 2 থাকে না, কারণ এই 2 বাদেই এটা একটা স্কোয়ার, আমরা ধরে নিই যে এটা হচ্ছে 2। আচ্ছা, পরেরটা কি বলতেছে, 5/√3। তো 5/√3 অবভিয়াসলি, কারণ √3 একটা অমূলদ সংখ্যা আমরা জানি। আর √3 এর সাথে কোনো সংখ্যা যোগ করো, √3 এর সাথে কোনো সংখ্যা বিয়োগ করো, √3 এর সাথে কোনো একটা সংখ্যা গুণ করো, √3 এর সাথে কোনো একটা সংখ্যা ভাগ করো, বা সেই √3 নিচে থাকুক উপরে কোনো একটা সংখ্যা থাকুক, যাই থাকুক সবই অমূলদ সংখ্যা। যেহেতু √3 অমূলদ সংখ্যা, তার মানে মোট কথা অমূলদ সংখ্যার সাথে যোগ বিয়োগ গুণ ভাগ, যে কোনো পূর্ণ সংখ্যা যদি যোগ বিয়োগ গুণ ভাগ আকারে থাকে তাহলে সেটা অমূলদ সংখ্যাই হয়। তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। আচ্ছা, এর পরেরটা কি বলছে, এর পরেরটা বলছে যে ABCD 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা। আমরা জানি 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার সাথে 1 যোগ করলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। তার মানে অ্যান্সার হচ্ছে গ। এটা আমি প্রমাণ করে দিয়ে আসছি। আচ্ছা, এরপরে বলতেছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5 আর কত, 2, 3, 5 আর 7। এই চারটা, এই চারটা বাদে কি আর কোনো মৌলিক সংখ্যা আছে? নাই। যেহেতু আর কোনো মৌলিক সংখ্যা নাই, তার মানে এখানে অ্যান্সার কত, 4। আচ্ছা, এরপরে বলতেছে এ আর বি দুইটা পূর্ণ সংখ্যা হলে এবং A² + B² সাথে কত যোগ করলে তা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আছে A² + B², তার সাথে কত যোগ করো, 2AB যোগ করো, করলে কত আসে, A² + 2AB + B², যেটা A + B হোল স্কোয়ারের সূত্র, তাই না? তো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, তার মানে এখানে অ্যান্সার কত, 2AB। ওকে, এখন এখানে আমি আর একটা বলে দিই যে A² + B² এর সাথে যদি অপশনে -2ABও থাকতো তাও কিন্তু এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন? কারণ A - B হোল স্কোয়ার লেখা যায়, অথবা এটাকে লেখা যায় B - A হোল স্কোয়ার। মোট কথা এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, এরপরে বলতেছে যে প্রমাণ করো প্রতিটা সংখ্যায় মূলদ সংখ্যা। তো √5, √5 যে মূলদ সংখ্যা, এটা বের করবা কী করে? তো এটাকে যদি স্কোয়ার করা হয়, তার মনে মনে স্কোয়ার করে, স্কোয়ার করলে কত থাকে, 5 থাকে। তাহলে 5-এর কম বর্গ সংখ্যা কোনটা? মনে করো 2, 2কে স্কোয়ার করো, 4 আসে বর্গমূল। আচ্ছা, তারপরে 5-এর থেকে বেশি আর কি আছে, 3, 3কে স্কোয়ার করো, 9 আসে। আর √5কে স্কোয়ার করো, করলে কত আসে, 5 আসে। তো 5-এর থেকে, যেহেতু 5 4-এর থেকে বড় আর 9-এর থেকে ছোট, সুতরাং আমরা লিখতে পারি যে √5 এটা 2-এর থেকে বড় কিন্তু 3-এর থেকে ছোট। আর 2 আর 3 দুইটা পূর্ণ সংখ্যার ভিতরে √5 অবশ্যই একটা অমূলদ সংখ্যা। বাকিটা √2 অমূলদ সংখ্যা আমি যে এখানে লিখে দিয়েছিলাম ওই প্রসেসে লিখে যাওয়া, √2 এর জায়গায় জাস্ট √5 হবে। আর এই অংশটুকু প্রথম দিকে লিখলে লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নাই। তোমাদের বইতে যা লেখা আছে ওইভাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, √7, √7কে স্কোয়ার করে দাও, তাহলে 7 আসে। 7 থেকে কম কি আছে, 4। তার মানে 2² = 4, 3² = 9। আর √7
এটাকে স্কোয়ার করলে আসা হচ্ছে 7। তো 7 কি 4 থেকে ছোট, 9 থেকে বড়, সরি 4 থেকে বড় আর 9 থেকে ছোট, তার মানে 2 থেকে, তার মানে √7টা কি এই একই √5 মতন, 2 থেকে বড় 3 থেকে ছোট, সিমিলার প্রসেস। আচ্ছা √10 একে স্কোয়ার করো, স্কোয়ার করলে কত থাকে 10 থাকে। তো 10-এর কম পূর্ণবর্গ সংখ্যা কি আছে, একটা 9 আছে, আর বেশি আছে কোনটা 10-এর থেকে বেশি 16। তো 9 কাকে বর্গ করব 3কে, 3কে বর্গ করলে থাকে 9, 4কে বর্গ করলে আসে 16, √10কে বর্গ করলে আসা হচ্ছে 10। তার মানে √10 এইটা কত 3 থেকে বড় কিন্তু 4 থেকে ছোট, ব্যাস বাদ বাকি প্রসেস সেম। ঠিক আছে, আমাদের জাস্ট এই অংশটা এক্সট্রা করতে হবে, আর কোনো কাজ নাই। ওকে, এরপরে আমাদের বলতেছে 0.31 এবং 0.12 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। 0.31 আর 0.12 এর ভিতরে দুইটা অমূলদ সংখ্যা বের করো। দেখো এই দুইটা কি মূলদ সংখ্যা 0.31, তো 0.31 আর একটা হচ্ছে 0.12। আমি একদম মুখে মুখে করে দিই, দুইটা অমূলদ সংখ্যা ধরি, দুইটি অমূলদ সংখ্যা, দুটি অমূলদ সংখ্যা এ ও বি। তাহলে তাহলে এ কত হবে, দেখো বড়কে এই √0.31 আর 0.12 এর ভিতরে বড়কে বড় হচ্ছে √0.31 আর ছোট হচ্ছে 0.12। তাহলে 0.12 এর থেকে বেশি আর 0.31 থেকে ছোট এরকম দুইটা সংখ্যা বাছলেই হয়ে গেল, তাই না? এবং সেটা কি হইতে হবে অমূলদ সংখ্যা। তাহলে কি হইতে পারে 0.12, দেখো রিপিট যেন না আসে। সাপোজ এখানে 12 আমি 1 0 দিলাম, তারপরে 2 0 দিলাম, তারপরে 3 0 দিলাম, তারপরে 4 0 দিলাম, 5 0 দিলাম, হইতেই পারে। এটা কি, এটা অবশ্যই 0.12 এর থেকে বড়। আচ্ছা এরপরে কি হইতে পারে, ও সরি সরি এইখানে একটা জিনিস দেখাই আসি। মনে করো 0.1 একটু দেখাই আসি, 0.1 পয়েন্টের পরে 1 যদি দিই তাহলে এটা কত 1/10। ওকে, এখন 0.2 দিই, একটু দেখো দশমিক, তাহলে 2/10, এটা কত আসে 1/5। তো 1/5, ঠিক আছে। এখন এখানে 2/10, হ্যাঁ এটা বড় সংখ্যা না, এটা বড় সংখ্যা। আচ্ছা কোনো সমস্যা নেই, লিখতে পারো। ওকে 1 2 0 1 0 2 0 3 0 4 এরকম ছিল। আচ্ছা বি নাম্বারটা কি হইতে পারে, বি নাম্বারটা হইতে পারে হচ্ছে, আমরা মনে করো কত আছে আর একটা 0.31। তো 31 থেকে আমরা একটু ছোটো সংখ্যা নিই, 0.31 থেকে যদি ছোটো নিই 1 তো লেখা যাবে না, এখানে 0 দিয়ে দিই, তারপর একটা 1 দিই, তারপর একটা 0 দিই, তারপর 1 দিয়ে, তারপর 0 তারপর একটা 1 দিয়ে, তারপর আবার 3টা 0, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, এভাবে চলতে থাকবে, কোনো সমস্যা নাই। আচ্ছা উপরের সংখ্যাটা যদি এভাবে না লিখতে চাও তাহলে আরেকটাও লিখতে পারো 0.30, এখানে 2 দাও, 0 দাও, 2 দাও, 2টা 0 দাও, 2 দাও, 3টা 0 দাও, এভাবে চলতে পারে। ঠিক আছে, তো অসীম অসীম সংখ্যক সংখ্যা থাকে। তো যাই হোক এইগুলো পরীক্ষায় আসে না, তারপরেও একটু শেখার জন্য শেখা। ওকে, এরপরে বলতেছে 1/√2 আর √2 এর ভিতরে একটা মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। একটা হচ্ছে 1/√2 আর একটা হচ্ছে √2। এখন 1/√2 এর ভ্যালু কত, এর ভ্যালুটা আমরা একটু বের করে আসি ক্যালকুলেটারে, দাঁড়াও। 1/√2 মানে 0.7, হ্যাঁ 0.707106। আচ্ছা আর √2 আমরা জানি 1.414, 0. √2
1.414213 এই পর্যন্তই রাখি। এখন আমাদের এইখানে এই দুইটা সংখ্যার ভিতরে একটা মূলদ আর একটা অমূলদ সংখ্যা, ধরি মূলদ সংখ্যা। আগে মূলদ সংখ্যাটা বের করি। এখন কথা হচ্ছে যেহেতু 0.707 থেকে বড় হইতে হবে এবং 1.414 থেকে ছোট হইতে হবে এবং সেটা একটা মূলদ সংখ্যা হবে। তো মূলদ সংখ্যা একে তো ভগ্নাংশ, তো ভগ্নাংশ যদি থাকে পৌনঃপুনিক আকারে আমাদের নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো পৌনঃপুনিক আকারে এমন একটা সংখ্যা নিয়ে আসবো যেটা এর থেকে বড়, এটা থেকে বড় এবং এটা থেকে ছোট হবে। তো কি হইতে পারে, আমি ছোটটাই ধরি 0.4, ঠিক আছে। 0.4 কত ধরবো, 0.41, এখানে পরে 4 আছে তো আমি সব 1 দিয়ে যাই, যাও হয়ে গেল 0.4 বলতেছি 1.411, এই একের পরে একটা পৌনঃপুনিক, ঠিক আছে। এটা কি, এটা অবশ্যই √2 থেকে ছোট কিন্তু এটা থেকে বড়, তোমরা এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা হইতে পারে। আচ্ছা, এবার অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা কি হইতে পারে, 1.4010010001 হইতেই পারে, ছোট, ঠিক আছে। এটা একটা অমূলদ সংখ্যা হইতে পারে। তো এইগুলো আসলে ইচ্ছা মতন তোমরা বানাইতে পারবা। মেক শিওর যে আমাদের যেন কখনোই √2 থেকে বড় না হয়, এমন সংখ্যা নিবা যেটা √2 থেকে বড় না হয়, ব্যাস হয়ে গেল। এটা কিন্তু আবার পৌনঃপুনিক আকারে লেখা যায় না, ঠিক আছে। ওকে, তো যাই হোক, এরপরে 7 নম্বর অঙ্কটা বলছে যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। খুব চমৎকার একটা অঙ্ক। দুইটা ক্রমিক জোড় সংখ্যা, ধরি ক্রমিক জোড় সংখ্যা ক্রমিক জোড় সংখ্যা 2n আর 2n প্লাস 2। অতএব গুণফল কি হবে, গুণফল সংখ্যাদ্বয়ের গুণফল হচ্ছে 2n ইন্টু 2n প্লাস 2। কেন, কারণ এখানে কেন নিছি 2n এবং 2n প্লাস 2, কারণ n এর ভ্যালু তুমি দুনিয়ায় যাই বসাও না কেন এ একটা জোড় সংখ্যা হবে। n যদি 1 বসাও, 2 1 2 জোড় সংখ্যা, n যদি 2 বসাও, 2 2 4 একটা জোড় সংখ্যা, আর তার সাথে 2 যোগ করলে তো একটা জোড় সংখ্যা আসেই, তাই না। যেমন সংখ্যা রেখার এখানে মনে করো 1 আছে, এখানে তারপরে 2 থাকে, এখানে 3 থাকে, তারপরে থাকে 4। তো এই যে 2 এর সাথে কত যোগ করলে আর একটা জোড় সংখ্যা আসে। সংখ্যা রেখায় আমরা জানি যে একটা জোড় থাকলে পরের সংখ্যাটা বিজোড়, মানে ক্রমিক ক্রমান্বয় কেমন থাকে, জোড় বিজোড় অথবা বিজোড় জোড়। মোট কথা একটা জোড় সংখ্যা দুই পাশে বিজোড় থাকে, আবার একটা বিজোড়ের দুই পাশে জোড় থাকে। তো একটা জোড় থেকে আরেকটা জোড়ে যাইতে গেলে 2 যোগ করতে হয়, ঠিক আছে। এই কারণে এখানে আমরা +2 করছি। এখন এখান থেকে দেখো তো 2 কমন যায় না, 2 কমন যদি বাইরে আসে তাহলে 2n ইন্টু 2 দিয়ে n প্লাস 1 ভিতরে থাকতেছে, তাহলে এখানে কত থাকে 4n ইন্টু n প্লাস 1, জায়গা আছে তো, আচ্ছা নাই। আচ্ছা, 4n ইন্টু n প্লাস 1, এখানে এই অঙ্কটা এইভাবে লিখবা যে এখানে n ইন্টু n প্লাস 1 সংখ্যাটি সকল স্বাভাবিক সংখ্যার জন্য, সকল স্বাভাবিক n এর সকল স্বাভাবিক মানের জন্য, আচ্ছা n এর মান দিই, সংখ্যাটি n এর সকল স্বাভাবিক মানের জন্য n ইন্টু n প্লাস 1 সংখ্যাটি n এর সকল স্বাভাবিক মানের জন্য 2 দ্বারা বিভাজ্য হবে, 2 দ্বারা
বিভাজ্য হবে। একটু বুঝাই যায় কীভাবে 2 দ্বারা বিভাজ্য হবে। সাপোজ এখানে n এর মান সকল স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। তো n ধরো 1, ধরলাম 1, পরেরটা তাহলে কী হবে 1 + 1 মানে 2, তার মানে 2 1 কত হয় 2, মানে একটা জোড় যদি n জোড় হয় তাহলে এটা তো বিজোড়, n যদি বিজোড় হয় এটা জোড় মাস্ট, কারণ ক্রমিক সংখ্যা। এবং দুইটা সংখ্যা জোড় এবং বিজোড় দুইটার গুণফল অলওয়েজ জোড় আসে, তার মানে জোড় সংখ্যা যদি আসে সেটা তো 2 দ্বারা বিভাজ্য হবেই। তার মানে n × n+1 এটা অবভিয়াসলি একটা জোড় সংখ্যা। আচ্ছা, যদি তাই হয় তাহলে আমরা লিখতে পারি অতএব, পাশে লিখলাম যেহেতু জায়গা নাই, অতএব ধরি n × n+1 ইজ ইকুয়ালস টু 2k ধরলাম। কে কি? কে হচ্ছে এখানে যে কোনো পূর্ণ সংখ্যা, 1 2 3 4 5 6 7 যে কোনো পূর্ণ সংখ্যা। অতএব গুণফল, তাহলে ওই যে গুণফল থেকে কি পাই বলো তো? এই n × n+1 তো 2k, তার মানে 4 × 2k, তাহলে এটা কি 8k। অতএব গুণফল 8 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য। এই যে এটাই প্রমাণ, ঠিক আছে। 8k কি? এখানে k হচ্ছে সকল বাস্তব সংখ্যা, ঠিক আছে। বাস্তব সংখ্যার ভিতরে বাস্তব পূর্ণ সংখ্যা, যদিও সকল মূলদ সংখ্যা বলতে পারো, জিরোটা বাদে। আবার যেমন 1 -1 2 -2 3 -3 যাই বসাও না কেন, -3 বসাইলেও -24, যা 8 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তো যাই করো না কেন এখানে এই অবস্থায় রেখে দাও, আর কিছু লেখার দরকার নেই। গুণফল 8 দ্বারা বিভাজ্য, শেষ। বুঝতে পারছো? না বুঝতে পারলে অবশ্যই জানাবো আমাকে। আচ্ছা, আবৃত দশমিক, এরপরে বলতেছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা, তো 1/6 অলরেডি এগুলো করে আসছি না। 1কে 6 দ্বারা ভাগ করব, তো কত আসে আবৃত দশমিক যদি আমরা করি? যেহেতু প্রথমবার যাচ্ছে না তাহলে 0.1 দিলাম, কেন 0 জন্য একটা শূন্য আসবে। আচ্ছা, 6 1কে 6, এখানে থাকতেছে 4, আবার একটা শূন্য আসবে, তার জন্য এখানে শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, এরপরে কত আসবে? 6 6 36, তারপরে এখানে একটা 4, আবার শূন্য, আবার 36, তাই না? এখানে আবার 36 আসবে, তার জন্য এখানে একটা 6 নিয়ে আসতে হবে, তারপরে আবার 4, আবার শূন্য, আবার 36 নিয়ে আসার জন্য এখানে একটা 6 আনতে হবে। তো ডট এইভাবে চলতেই থাকবে। তাহলে 1/6 ইজ ইকুয়ালস টু 0.1666 ডট, অথবা এটাকে লেখা আছে 0.16 দিয়ে উপরে পৌনঃপুনিক। তো দশমিক ভগ্নাংশে প্রকাশ করছি। আচ্ছা, পরেরটা কি? 7/11। তো 11 7, 0 পয়েন্ট নিয়ে আসলাম, একটা শূন্য নিয়ে আসলাম, তো 6 11 66, থাকে কত? 4, ঠিক আছে। তো 4 যদি হয় এখানে একটা শূন্য, 3 11 33, আবার কত? 7, তো 7 যদি হয় এখানে আবার শূন্য, আবার 6 নিয়ে আসবো, আবার 66, আবার থাকে কত? 3 4 শূন্য নিয়ে আসলাম, আবার 33 নিয়ে আসার জন্য এখানে 3, তারপরে আবার কাটাকাটি, আবার 70, এইভাবে চলতেই থাকবে। তার মানে এখানে সংখ্যাটা কেমন দেখতে পাচ্ছো? সংখ্যাটা হচ্ছে 7/11 ইজ ইকুয়ালস টু 0.6363 বারবার আসবে। তো এই তো এটাই অ্যান্সার, 63 দুইটার মাথায় পৌনঃপুনিক, এটাই অ্যান্সার। আচ্ছা, এরপরে হচ্ছে 3 পূর্ণ 3 2-এর 9, 3 পূর্ণ 2-এর 9। তো 3 পূর্ণ 2-এর 9 যদি করি, 3 নং 27 7 2 29/9। তো 29/9 হলে এখানে 29 চলে আসবে। এইবার দেখো 3 নং 27 যাচ্ছে 2, তো 2-এর পরে এখানে শূন্য আনার জন্য কি করতে হবে? একটা পূর্ণ সংখ্যা নিয়ে আসলাম, 9 2 18, আবার কত? 2, এখানে একটা শূন্য নিয়ে আসলাম, আবার 2, 9 2 18, আবার 2, এখানে আবার 2 নিয়ে আসলাম, আবার 18, 9 2 18 হয়ে গেল।
তো এইভাবে চলতেই থাকবে। তাহলে আমরা লিখতে পারি 3×2 ইজ ইকুয়ালস টু 3.2 দিয়ে পৌনঃপুনিক, কারণ এটা তো চলতেই থাকবে 2 মাথায়। এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এর পরেরটা বলতেছে 3×8=15। তো 3×15 45 আর 8 53/15 ভাগ করে দাও। 53কে ভাগ করে দিলে কত থাকে? 3×15 45, তাহলে থাকে কত? 8। আচ্ছা, পয়েন্ট নিয়ে আসে 8-এর ভিতরে যেহেতু যাচ্ছে না, 80। 5×15 75, এখানে 75 হবে, এখানে 5 নিয়ে আসবো। আচ্ছা, থাকে কত? 5, আবার একটা শূন্য। 3×15 45, সরি এখানে 45 হবে, এখানে 3 হবে, 45। ঠিক আছে, থাকে কত? 5 শূন্য, আবার 45, 5 শূন্য, এরকম যাবে। তার মানে এরপর আবার 3, আবার 3, আবার 3, এরকম আসতেই থাকবে। সুতরাং আমরা লিখতে পারি 3×8=15, এটাকে লেখা যায় 3.53, 3-এর উপরে পৌনঃপুনিক, 3-এর উপরে পৌনঃপুনিক, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে সাধারণ ভগ্নাংশে 9 নম্বরের ক, 9-এর ক। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে 0.2 পৌনঃপুনিক, মানে কত? 2/9। কারণ এই যে সমস্ত সংখ্যা হচ্ছে 2, 2-এর থেকে কত বাদ যাচ্ছে? অনাবৃত যেগুলো, তো তার মধ্যে তো শূন্যই আছে, শূন্য বাদ দেওয়ার কোনো মানেই হয় না। আর দশমিক পৌনঃপুনিক আছে কয়টা অঙ্কের মাথায়? একটাই, এই কারণে 9। কোনো দশমিকের পরে কোনো অনাবৃত অংশ নাই, তাই আমি এখানে 0 বসাই নি। আচ্ছা, খ নাম্বার 0.35, এটাকে কি লেখা যায়? উপরে 35, যেহেতু মাইনাস করা কিছু নাই, আর নিচে হবে 99। আচ্ছা, এরপরে গ 0.13, 3-এর মাথায় পৌনঃপুনিক, উপরে 13 হবে, -1 হবে, এই যে 1 অনাবৃত বাদ, ডিভাইডেড বাই 90। 90 কেন? পৌনঃপুনিক একটা আছে আর একটা অনাবৃত আছে একটা, এই কারণে শূন্য আসছে। ঘ নাম্বার 0.78, 8-এর মাথায়, সরি 0 না, 3, এটা এখানে লিখি। ঘ 3.78, যদি আমি এটা লিখি তাহলে কত আসে? 378 - 37 ডিভাইডেড বাই 90, তো করলে কত আসে? ধরো 378 - 37 ডিভাইডেড বাই 90, 341 ডিভাইডেড বাই 90। এটা কাটাকাটি যাচ্ছে না, এটা এই পর্যন্তই, ঠিক আছে। এরপর উম্ম নাম্বারে বলতেছে 6.2309, 3 এবং 9-এর মাথায় পৌনঃপুনিক। 62309 মাইনাস 62 ডিভাইডেড বাই 3টা আছে না, তাহলে 3টার জন্য 3টা 9 আর একটা অনাবৃত আছে, তার জন্য একটা শূন্য, তাহলে কত আসে? 62309 মাইনাস 62 ভাগ 9990, এটার অ্যান্সার হচ্ছে 20749 ডিভাইডেড বাই 3330, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো ক নম্বরটার ফার্স্টে আমাদের দেখতে হবে এই দুইটার মধ্যে অনাবৃত অংশ, মনে আছে? অনাবৃত অংশের দিকে আগে খেয়াল করতে হবে। তো অনাবৃত অংশ আছে কয়টা? অনাবৃত অংশ আছে হচ্ছে এই যে এর আছে একটা, এর আছে একটা, তার মানে যে কোনো একটা নিলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে। এরপরে দেখতে হবে যে আবৃত অংশের লসাগু, তো এটার আবৃত অংশ কয়টা? 1, এখানে করি 1, আর এর আবৃত অংশ কত? 2, তো 1 আর 2 এর লসাগু কত? 2, এটা হচ্ছে আমাদের লসাগু। তাহলে 2 পর্যন্ত পৌনঃপুনিক 2 পর্যন্ত আসবে, যেটা আমার এই যে 5 পয়েন্ট, এটা যেমন আছে তেমনই থাকবে, তো এটাই আগে লিখে ফেলাই 5.235। আচ্ছা, আর পরেরটা কত? 2.23,
তো এটাকে লিখবো হচ্ছে 2.233, পৌনঃপুনিক হবে হচ্ছে এই দুইটার মাথায়। ঠিক আছে, এই দুইটার মাথায় হবে আমাদের পৌনঃপুনিক। ক্লিয়ার? আচ্ছা, অতএব যদি আমাদের বলে যে অতএব আবৃত দশমিক সদৃশ 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 আবৃত দশমিক সংখ্যা দ্বয় কি কি হবে 5.235 এখানে ও আর একটা হবে হচ্ছে 2.233 এখানে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সদৃশ যেটা বের করবা ওইটাই আমাদের অ্যান্সার লিখে দিবা। অতএব সদৃশ আবৃত দশমিক আমাদের এইভাবেই অ্যান্সারগুলো লিখে দিতে হয়। ঠিক আছে, দশমিক ভগ্নাংশ বা সংখ্যা যাই হোক। আচ্ছা, খ নম্বরের ক্ষেত্রে দেখো আবৃত অনাবৃত আছে কয়টা? এখানে দুইটা অনাবৃত, মানে সর্বোচ্চ অনাবৃত কত? দুইটা। আবৃত কয়টা? এর একটা এক আর একের লসাগু 1। তার মানে আমাদের ওই যে 4.237 এটা যেমন আছে তেমনই থাকবে, 4.237। আর একটা কি আছে 7 পয়েন্ট, এই যে খ নাম্বার 7.26 টু দি পাওয়ার পৌনঃপুনিক। তো এটা 7.26, আর একটা সংখ্যা আনতে হবে না? তো 6ই রিপিট আসবে যেহেতু এর মাথায় পৌনঃপুনিক। তো আমার এই যে লাস্টে 6-এর মাথায় পৌনঃপুনিক দিয়ে দেবো, ব্যাস শেষ। গ। তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে দেখো গ নম্বরে দেখো অনাবৃত অংশ বলে কিছু নাই, তো আমরা আবৃত অংশটাই রাখতে হবে। এবং আবৃত অংশ এখানে কয়টা আছে? এর আছে একটা, এর আছে কয়টা? দুইটা পৌনঃপুনিক অংশ। এর কয়টা আছে? তিনটা। তো 1 2 3-এর লসাগু কত? 6। যেহেতু 6, তাহলে আমাদের 6 ঘর পর্যন্ত যাইতে হবে। তার মানে 5.7 উপরে পৌনঃপুনিক দিয়ে 5. যেহেতু অনাবৃত বলে কিছু নাই, তার মানে এখানে 6টা অক্ষর আসবে, 6টা সংখ্যা আসবে এবং 6টাই আবৃত হবে, পৌনঃপুনিক আকারে থাকবে। আচ্ছা, তারপরেরটা কত? 8.34, 3 এবং 4-এর মাথায় পৌনঃপুনিক। 8.34 ওই লাস্টে 4 আর প্রথমে 3। এরপরে 6.245, 2 আর 5-এর মাথায় না, তাহলে 6.245 ওই প্রথমে 5-এর মাথায় আর শেষে 5-এর মাথায় আর প্রথমে 2-এর মাথায়। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আমাদের নেক্সট অঙ্কটা যাই, এখানে জায়গা ছিল, যোগ করতে হবে। তো যোগ করার জন্য আমাদের সদৃশে যাইতে হইতো। তো ক নাম্বার প্রথমে যোগ করি। ক নাম্বার ফার্স্টেই আমরা সংখ্যাটা যেটা অনাবৃত অংশ বেশি সেইটাই আমরা লিখব, দুইটাতেই অনাবৃত অংশ বেশি, তার মানে আমাদের লিখলেই হয়েছে একটা 5। কত পর্যন্ত যাব এটা ডিপেন্ড করতেছে আবৃত অংশে। আবৃত সংখ্যা এখানে কয়টা? 1, আর এখানে কত? 2। তো 1 আর 2-এর লসাগু 2 হয়, তারপরে 0.45 আবৃত হবে 2টা এবং একটা তো অনাবৃত থাকবেই। আচ্ছা, 0.134 0.134 এই যে, ঠিক আছে। খ নাম্বার, সরি এটা তো যোগ করতে হবে। তো যোগ যদি টানি 4 আর 5 9, 5 আর 3 8, 4 আর 1 5। তো এটা হবে আমাদের অ্যান্সার। কোনো কিছু যোগ করা যাবে না কারণ আমার হাতে কিছু ছিল না যেটা আমি এইখানে যোগ করব, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, আচ্ছা, খ নম্বরে বলতেছে যে
দেখো সর্বোচ্চ অনাবৃত আছে কয়টা দেখছো, এই যে 3টা, কারণ এর মাথায় কোনো আবৃত অংশ, এই পাশে দশমিকের এই পাশে কোনো আবৃত অংশই নেই, আবৃত অংশ আছে এর একটা এর একটা, তার মানে আবৃত আমার আছেই শুধু একটা মাত্র, অনাবৃত থাকবে কয়টা, সর্বোচ্চ 3টা। তাহলে আমি লিখতে পারি 2.05 দশমিক, আমি লিখতে পারি 2.0555, 3টা অনাবৃত, এই যে 3টা সর্বোচ্চ অনাবৃত, এবং একটা আবৃত থাকবে কারণ লসাগু 1। আচ্ছা 8.04 উপরে পৌনঃপুনিক 2.04, কোনটা রিপিট আসবে, যার মাথায় পৌনঃপুনিক সে রিপিট আসবে, এই যে এটা। তারপর এটা বলছে 7.018, তো 7.018 যেহেতু এর কোনো রিপিট নাই তার মানে একটা 0 আসবে। 4 আর 5 9 যোগ করি, আচ্ছা 4 আর 5 9, 8 আর 8 17, 7 হাতে থাকে 1, 5 4 আর 5 10 11, 1 হাতে থাকে 1, 1 যোগ করে দিলাম, আর এখানে থাকে 7 আর 4 11, ঠিক আছে। তার মানে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 3টা অনাবৃত, একটা আবৃতর মাথায় পৌনঃপুনিক। আচ্ছা গ নম্বরে অনাবৃত আছে এর সর্বোচ্চ কয়টা, 2টা, এর একটাও না, এর একটাও না। আচ্ছা আবৃত আছে কয়টা, এর 1, এর 2, আর এটার হচ্ছে 3টা, তো এদের আবৃত সংখ্যা হচ্ছে 6, তো 6 পর্যন্ত যাইতে হবে না, আবৃত সংখ্যা আসবে 6টা। তার মানে 0.006 উপরে পৌনঃপুনিক যদি দিই, 0.006 পরে একটা পৌনঃপুনিকের ভিতরে কয়টা থাকবে, 6টা সংখ্যা, এই যে ওকে। এবং সর্বোচ্চ অনাবৃত আছে এই যে এর 2টা, এই কারণে আগেই ওরটা আগে লিখে ফেলছি। 0.929 এবং 2 এর মাথায় 0.929292, প্রথম 2টা ফাঁকা রেখে এই 2টার মাথায় পৌনঃপুনিক। 0.134, 1 থেকে 4 পর্যন্ত, 0.13413, প্রথম 2টা ফাঁকা রেখে পরের 6টার উপরে পৌনঃপুনিক চলে আসছে। ওকে এখন যোগ টেনে দিই, 6 2 8, 8 আর 3 11, 1 হাতে থাকে 1, 9 আর 1 10, 8 7 17, 7 হাতে থাকে 1, 4 আর 1 5, 6 4 10 আর 3 13, 3 হাতে থাকে 1, 9 আর 1 10, আর 9 19, 9 হাতে থাকে 1, 6 1 7 আর 3 10, 0 হাতে থাকে 1, এই যে হাতে 1, সরি এখনো না 1, তাহলে এখানে থাকে কত, 6 4 10 আর 10 20, 0 হাতে থাকে 2। এই যে যখন আমি বেরোয় আসতেছি পৌনঃপুনিকের বাইরে যোগ করব, কখন হাতে কত আছে 2, তো 2 আগেই এখানে যোগ করে রেখে দিই। এবার 2 যদি 3-এর সাথে যোগ করি 5, 5 আর 2 7, 9 আর 1 10, 0 হাতে থাকে 1, এখানে 1 বসে গেল। এবার যোগটা নেই, তাহলে কত আসে, 1.0700937, 2 আর 1 যোগ করলে 3 হয়। আচ্ছা এখন কি আমাদের প্রথম 2টা ফাঁকা রেখে পরের 6টার উপরে পৌনঃপুনিক দিতে হবে, এটাই তো আমাদের অ্যান্সার নাকি, এটাই তো আমাদের অ্যান্সার। আচ্ছা ওকে, এরপর আমাদের বিয়োগ বলতেছে, ঠিক আছে। তো বিয়োগ করার ক্ষেত্রে নর্মাল প্রসেস, ঠিক আছে, একেবারেই সিম্পল প্রসেসে যাইতে হবে। আমাদের 3.4 ক নাম্বারটা কি বলছে, যে 3.4 উপরে পৌনঃপুনিক, এটাকে কিভাবে লিখবো, 3.4, দেখো সর্বোচ্চ অনাবৃত আছে একটা, আর আবৃত আছে কয়টা, এর একটা এর একটা, 1 আর 1 এর লসাগু করলে একই হয়, তার মানে 4 আবার রিপিট আসবে, তার ভিতরে একটাকে অনাবৃত রেখে একটাকে আবৃত রাখতে হবে। আচ্ছা এরপরে কত আসছে, 2.13, এখানে পৌনঃপুনিক, তাহলে 2.13,
এই যে যাক বিয়োগ করে দিই, এখানে থাকে 3, এখানে থাকে 1, এর মাথায় পৌনঃপুনিক, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এই যে এটা। ঠিক আছে, 1.31, খুব সিম্পল অঙ্ক। আচ্ছা, এরপরে খ নম্বরে আছে 5.12 পৌনঃপুনিক। এখানে কিভাবে লিখতে হবে, এখানে দেখো অনাবৃত আছে একটা, আর আবৃত এর 2 এর 1, 1 আর 2 এর লসাগু করলে কত হয়, 2 হয়। তাহলে 5.1 আসবে, তার মধ্যে একটা অনাবৃত রাখতে হবে আর বাকি 2টা আবৃত থাকবে, এই যে কারণ লসাগু 2। এরপরে কত বিয়োগ করব, 3.45, 5 মাথায় পৌনঃপুনিক, তাহলে 3.455, এই লাস্টের 2টার মাথায় পৌনঃপুনিক হবে। এখন এটা থেকে বাদ দিই, 6 এর 5 11, হাতে থাকে 1, 5 আর 1 6, 6 6 12, হাতে থাকে 1, এই যে হাতে 1 আছে ওই একটা বিয়োগ করতে হবে, 4 আর 5, 6 আর 5 11, হাতে থাকে 1, 4 1, ঠিক আছে। তাহলে থাকে 1.66, 6 থেকে 1 বাদ দিলে থাকে 5, তো একটাকে রেখে দিয়ে 6 আর 5-এর উপরে পৌনঃপুনিক হবে, 6 আর 5-এর উপরে পৌনঃপুনিক হবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে গ নম্বর 8.49 আছে, তো এটাকে 8.49, দেখো এরপরে আর কোনো সংখ্যা নাই, তো এইখানে যেহেতু কোনো পৌনঃপুনিক নাই, তার মানে এখানে অনাবৃত সংখ্যা এরই সর্বোচ্চ, সেটা কত, অনাবৃত হচ্ছে অনাবৃত কয়, তো 2টা। লসাগু কত হইতে পারে, লসাগু হবে হচ্ছে, যেহেতু এর একটাও নাই, তার মানে এর লসাগু, এর পৌনঃপুনিকটাই লসাগু, তার মানে 2। তাহলে 2টা যেহেতু, তো 2টা তো ফাঁকা থাকবেই, আর 2টা 0 নিয়ে আসবো, কারণ দশমিকের পরের কোনো সংখ্যার ডানে শূন্যের কোনো দাম নেই, মানে একই আসে ভ্যালু। 5.356, আচ্ছা 5.3565, ঠিক আছে। এইখানে পৌনঃপুনিক আসবে, সরি এখানেও 2টা পৌনঃপুনিক দেব, এই হচ্ছে আমাদের অঙ্ক। তো বিয়োগ করি, 5 আর 5 যোগ করলে হয় 10, তার মানে 10 থেকে 5 বাদ দিলে এখানে 5 থাকে, হাতে থাকে 1, 6 আর 1 7, 7 আর 3 যোগ করলে হয় 10, হাতে থাকে 1, এই যে হাতে 1 আছে ওই একটা বিয়োগ করলাম, এখানে হাতে 1, 5 আর 1 6, 9 থেকে 6 বাদ দিলে থাকে 3, আর এখানে থাকে 3, 1 আছে 0.53, একবারে বিয়োগ করি, 3.133, 5 থেকে 1 বাদ দিলে থাকে 4, প্রথম 2টাকে বাদ দিয়ে পরের 2টা হচ্ছে পৌনঃপুনিক আকারে লিখবো, এইটাই হচ্ছে অ্যান্সার, 3.1334, 3 এবং 4-এর মাথায় পৌনঃপুনিক হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ঘতে বলছে 19.345, আচ্ছা এখন এইটাকে কত দূর পর্যন্ত লিখবো, অনাবৃত কত, দেখো অনাবৃত আছে হচ্ছে সর্বোচ্চ 2টা, এই যে এর 2টা, আর আবৃত বা লসাগু করতে হবে, লসাগুর ভ্যালু কত আসতেছে, এর 1 আর 3, তার মানে 1 আর 3-এর লসাগু 3, তার মানে আবৃতর ভিতরে থাকবে 3টা, অনাবৃত থাকবে 2টা, তো এর 2টা তো আছেই সর্বোচ্চ, তাহলে 19.345, অনাবৃত 2টা, আবৃত কয়টা, 3টা, তার মানে 5 রিপিট আসবে, এই যে। পরেরটা কত, 13.2349, 3 আর 9-এর মাথায় পৌনঃপুনিক, 13.2349, কোনটা রিপিট আসবে বলতো, ওই যে 3 আবার রিপিট আসবে, 3 4 9 3 4 9, এই হয়তো রিপিট আসবে। আচ্ছা, তো এই 2টাকে রেখে দিয়ে শুধু আমাদের সদৃশ বানানোর জন্য 4-এর মাথায় পৌনঃপুনিক হবে, আর এখানে লাস্টে 3-এর মাথায় পৌনঃপুনিক হবে। ওকে, এবার বিয়োগ করি, 3 থেকে 5 বাদ দিলে থাকে 2, 9, আচ্ছা উপরে তো ছোট সংখ্যা, তার মানে এটা 15 ধরতে হবে, 9 আর 6 15, হাতে থাকে 1, 4 আর 5, এখানে 0 হয়ে যায়, হাতে কিছুই নাই,
3 থেকে এটা বাদ দিলে 1 থাকে, 2 থেকে 1 বাদ দিলে থাকে 1, 3 থেকে 2 বাদ দিলে থাকে হাতে মানে 1 থাকে, হাতে কিছুই নাই, আর এখানে থাকে 6 আর এখানে তো 0। তো ব্যাস হয়ে গেল। এখানে হবে 0-র মাথায় পৌনঃপুনিক আর 2-এর মাথায় পৌনঃপুনিক। যেহেতু হাতে কিছুই নাই আমি কিছুই বিয়োগ করব না, তোমার 6.11062 পৌনঃপুনিক। এটা একদম সিম্পল একটা অঙ্ক ছিল। ওকে, তো দেখো এখানে আমাদের নেক্সট অঙ্কে গুণ করতে বলছে। তো ক নম্বর অঙ্কটা হচ্ছে 0.3। দেখো গুণ আর ভাগের ক্ষেত্রে কি হবে, আমাদের সব স্বাভাবিক ভগ্নাংশে নিয়ে যাইতে হবে, তা বাদে তো আমরা পারবো না। তো 0.3 এটাকে 3/9 লেখা যায়, ইন্টু 0.6 পৌনঃপুনিক যদি থাকে তাহলে 6/9 এটা লেখা যায়। ঠিক আছে, তাহলে 3 এটা 1/3 থাকে, ইন্টু 2/3 থাকে, সুতরাং এটাকে লেখা যায় 2/9। ওকে, এখন 2/9 এটাকে যদি ক্যালকুলেটরে করো, তো আমি বলছিলাম যে এটা ক্যালকুলেটরে করবা, যদি ক্যালকুলেটরে করো তাহলে কত আসে, এটা আসা হচ্ছে 0.22222 এরকম, 0.2222, ঠিক আছে, এরকম আসতেই থাকে। তো তাহলে এটাকে অ্যান্সার লেখা যায় 0.2 পৌনঃপুনিক। ঠিক আছে, এটাকে এইভাবে লেখা যায়। আচ্ছা, এরপরে খ নম্বর, খতে বলছে 2.4 পৌনঃপুনিক ইন্টু 0.8-এর মাথায় একটা, 1-এর মাথায় একটা। তো এটাকে লেখা যায় 24 - 2, কারণ এই যে অনাবৃত অবস্থায় আছে আর এখানে 9 হবে, ইন্টু এটা হবে হচ্ছে 81 / 99। তো এখানে থাকবে 22/9, ইন্টু এখানে যদি 81 ভাগ 99 যদি করি 9/11 থাকে, 9/11। তো 9 9 কেটে যাচ্ছে, 22/11, তার মানে এটা কত থাকতেছে, 2 থাকতেছে। ঠিক আছে, এটার অ্যান্সার কত, এটার অ্যান্সার হচ্ছে 2। তো এটা একটা পূর্ণ সংখ্যায় চলে আসতেছে। আচ্ছা, নেক্সট গ নম্বরে বলছে যে 0.622 এর মাথায় পৌনঃপুনিক ইন্টু 0.33 এর মাথায় পৌনঃপুনিক। তো এটা হবে হচ্ছে 62 - 6, কারণ এই যে অনাবৃত অবস্থায় আছে, ডিভাইডেড বাই একটা পৌনঃপুনিকের জন্য 9 আর দশমিকের পর একটা অনাবৃতর কারণে এখানে একটা 0 হবে। আর এটা কত, 3/9। তাহলে এটা যদি আমি বাদ দিই, যে 62 থেকে 6 যদি বাদ দিই তাহলে কত থাকে, 56/90 ইন্টু 1/3। আচ্ছা, তো 56-র সাথে যদি আমি 3-এর কাটাকাটি করি তাহলে কত থাকে, যায় 3 কে 3, 2 6, না যায় না, তাহলে 56/3, সরি 90 গুণ, হ্যাঁ 56/90 × 3। আচ্ছা, কত আসে, 28/135। ঠিক আছে, তো এটা আসতেছে হচ্ছে 28/135। তো এটাকে যদি আমরা দশমিকে নিয়ে যাইতে চাই তাহলে কত আসবে, 0.207407 এরকম আসতেই থাকবে। তো এটাকে লেখা যায় হচ্ছে 0.207407 এই 4 আর 7-এর মাথায় পৌনঃপুনিক। ব্যাস, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো ঘ নম্বরে কি বলছে, ঘ নম্বরে বলতেছে যে হচ্ছে, আচ্ছা 40740 না, তা 074074 তো লেখা যায়। হ্যাঁ, আমার আগেরটা ধরলেই তো হয়ে যাচ্ছে। এটা 074 করলেও তো হয়, 407 না দেখে 074 নিলাম, এটাও তো 074,
এটাও 074 আসবে, তাই না? এটা এইভাবেই যাচ্ছে। আচ্ছা 074, তার মানে অ্যান্সার এটা। ওকে, ঘ নম্বর বলতেছে 42.18 ইন্টু 0.28। আচ্ছা কত আসে? 4218 মাইনাস 42 ডিভাইডেড বাই 99 ইন্টু 28 মাইনাস 2/90। তাহলে এটা কত আসতেছে? 4218 মাইনাস 42, তাহলে আসতেছে 4176 ডিভাইডেড বাই 99 ইন্টু 28 হচ্ছে 26/90। আচ্ছা এটা যদি ক্যালকুলেট করি তাহলে একবারে ক্যালকুলেট করলে আসতেছে 6032 ডিভাইডেড বাই 495। ওকে, তো এটাকে ভগ্নাংশ করলে কত আসতেছে? 12.18585 এরকম চলতেই থাকবে। তো এটাকে লেখা যায় 12.185 এর মাথায় পৌনঃপুনিক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। তো ঠিক আছে, গুণ শেষ। ভাগ, এরপরে ভাগ, স্বাভাবিক ভাগ আসবে। ক নম্বর দেখো, ভাগের ক্ষেত্রেও তাই। তাহলে 0.3 পৌনঃপুনিক ভাগ 0.6 পৌনঃপুনিক যদি থাকে তো 3/9 হবে, ভাগ কত আসবে? 6/9। আচ্ছা, তো এটা 1/3 হবে, ভাগ 2/3 হবে। তো ভাগ ভাগ যখন গুণ হয়ে যায় 3 উপরে চলে যাবে, 2 নিচে চলে আসবে, 3 3 কাটা 1/2। 1/2 মানে 0.5, এই 0.5 হচ্ছে অ্যান্সার। খ 0.355 এর মাথায় পৌনঃপুনিক ভাগ 1.7 এর মাথায় পৌনঃপুনিক থাকবে। তাহলে এখানে কত আসবে? 35 মাইনাস 3/90 ভাগ 17 মাইনাস 1/9। তাহলে উপরে থাকবে 32/90 গুণ 9 উপরে চলে যাবে, আর উপরে 17 থেকে একবার দিলে থাকে 16। তো 16 দুগুণই 32, উপরে 2 থাকবে, 9 10কে 90, 1/5 হবে, 0.2 হবে অ্যান্সার। ঠিক আছে, 0.2 হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা মুছে দিলাম। এরপরে গ নম্বরে বলতেছে 2.37 পৌনঃপুনিক ভাগ 0.45 পৌনঃপুনিক। তো এটাকে লেখা যায় 237 মাইনাস 23 ডিভাইডেড বাই 90 ভাগ 45 মাইনাস 4/90। তো 237 থেকে 23 যদি বাদ দিই তাহলে থাকে কত? 4 1 না 14, 214/90 গুণ করে 90টা উপরে চলে যাবে, এটা 41 থাকবে। 90 90 কাটা 214কে যদি 41 দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে? 214 ভাগ 41, 5.21951 এরকম আসবে। তো তার মানে এর উত্তর কত? 5.21951 এর মাথায় আর 2 এর মাথায় আর 1 এর মাথায় পৌনঃপুনিক হবে। ঠিক আছে, আচ্ছা মুছে দিলাম। ঘ নম্বরে বলছে 1.185। আচ্ছা এখানে 1 এর মাথায় পৌনঃপুনিক, 5 এর মাথায়, ভাগ 0.24। আচ্ছা তো এখানে থাকবে 1185 মাইনাস 1 ডিভাইডেড বাই 9 হবে 3টা, কারণ 3টা পৌনঃপুনিক আছে। আচ্ছা এখানে 24 হবে, কিছুই বাদ দেওয়ার নাই, নিচে 99 হবে। ওকে, 1184 ডিভাইডেড বাই 999 গুণ 99 উপরে চলে যাবে, 24 নিচে চলে আসবে।
আচ্ছা, তাহলে কাটাকাটি যদি করি, তো এখানে কাটাকাটি করলে কত থাকে, একবারে যদি গুণ করি 1184 ইন্টু 99 ডিভাইডেড বাই ব্র্যাকেটে 999 ইন্টু 24। আচ্ছা, আসতেছে হচ্ছে 1628 ডিভাইডেড বাই 333। ওকে, দশমিকে হচ্ছে এই যে এরকম আসতেছে। তো 4.8 পৌনপুনিক হবে অ্যান্সার। ক্লিয়ার? 4.8 পৌনপুনিক হবে অ্যান্সার। আচ্ছা, নেক্সট আমাদের এখানে বলছে যে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল আর 3 দশমিক স্থান পর্যন্ত সেইগুলোর আসন্ন মান লেখো, মানে এগুলোর প্রত্যেকটার বর্গমূল করতে হবে। তো প্রথমে হচ্ছে 12 এর বর্গমূল, মানে √12 এর ভ্যালুটা কত হবে এটা আমাদের বের করতে হবে। তো আমি বলি কি যে বর্গমূল করার সময় আগে √12 এর অ্যান্সারটা লিখে রাখবা, ঠিক আছে? √12 আগে ক্যালকুলেটর যেহেতু ব্যবহার করতে পারবা লিখে রাখবা, আর যারা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না সেই ক্ষেত্রে তো আমাদের ম্যানুয়াল সিস্টেমে যাইতেই হবে। তো আমরা আগে এটা লিখে রাখি, হ্যাঁ, একটা কোনায়, হ্যাঁ, যে √12 সমান সমান 3.464, 4 দশমিক স্থান পর্যন্ত লিখতে হবে। তো আমি 4641 এই পর্যন্ত লিখে রাখলাম, ঠিক আছে? ক্যালকুলেটরে এইটাই আসতেছে। তো ঠিক আছে, এবার আমরা ম্যানুয়ালি করি। তো 12 যেহেতু, তার মানে 12 দশমিক দিয়ে যেহেতু জোড়ায় জোড়ায় সংখ্যা নামে না, বর্গমূলে জোড়ায় জোড়ায় সংখ্যা নামে, তো আমি জোড়ায় জোড়ায় কতগুলো লিখে রাখলাম, আরও লাগলে লিখব, লিখে রাখি। তো এখন 12 এর মিনিমাম বর্গমূলটা কত? 12 এর নিচে, 12 এর ঠিক নিচেই বর্গমূল হচ্ছে 9। তার মানে এখানে একটা 3 দেবো, এখানে 3 দেবো, 3 3কে 9। তাহলে এখানে থাকতেছে কত? 3 থাকতেছে, জোড়ায় জোড়ায় নামবে। এখন এখানে তো দশমিক, যেহেতু এখানে দশমিক হয়ে গেছে, এখন 3-3-এর ডাবল হচ্ছে 6, ঠিক আছে? তো এইবার দেখো, আমরা যদি ওই যে আগের থেকে উত্তরটা জানি, আমরা একটা দেখে দেখে বসাইতে পারবো না? আমরা একদম সিম্পলি এটা দেখে দেখে বসাইতে পারবো। তো এখন এখানে সিম্পলি যদি দেখে দেখে বসাই তাহলে 4 আসতেছে, 4 এখানে দিলাম 4। তো 4×64 কত আসে? ক্যালকুলেটে করলে 256, ঠিক আছে? এটা যদি বাদ দিই তাহলে থাকে 4, 5 আর 1 6, 4। আবার কি শূন্য জোড়ায় জোড়ায় নামবে। আচ্ছা, এবার হচ্ছে 34, 34কে ডাবল করে দাও, 68, 68 কত নামবে? এই যে 6 আছে, তো আমরা এখানে 6 দেবো। আমরা যদি আগের থেকে ক্যালকুলেটার এটা হিসেব করতে পারি, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এবার 6 গুণ 686 গুণ করে দাও, 6 গুণ 686। আচ্ছা, আসতেছে হচ্ছে 4116। এখন 4116 যদি 4400 থেকে আমরা বিয়োগ করে দিই তাহলে এখানে কত থাকতেছে? 4 2 8, এখানে এক এক থাকতেছে, তাহলে 284। আবার কি শূন্য জোড়ায় জোড়ায় নামবে, নামাইলাম। আচ্ছা, এরপরে কি হবে? এরপরে এই যে 346 এটাকে ডাবল করে দাও। 346কে যদি ডাবল করি তাহলে কত আসে? 692। 46-এর ডাবল 92, হ্যাঁ ঠিক আছে। এরপরে কোনটা নেব? এই যে 4, তো 4 নেব, তাহলে এখানে একটা 4 হবে। তো 4-এর সাথে 6924 এটা গুণ দিয়ে দিই, তাহলে কত আসে? 4 গুণ 6924, 2 7 6 9 6। এটা বিয়োগ করে দিই, এখানে থাকে 4, এখানে থাকে 0, ঠিক আছে? 0 যদি থাকে, এখানে থাকে হচ্ছে 1 1 থাকবে, 7 7 আর 7 14, 1 হয়ে গেলে 8, 0 হয়ে যায় 0। আচ্ছা, জোড়ায় জোড়ায় থাকবে, জোড়া নামাই ফেলাই। এরপরে কি হবে? এরপরে আমরা এই যে টোটাল 3464 এটাকে ডাবল করে দেবো। তো ডাবল করলে কত হয়? 6 9 2 8, ঠিক আছে? ডাবল করে দিলে এটা আসতেছে 6 9 2 8। এখন কত? এখানে 1 আছে, তো এখানে 1 বসাই দেবো, এখানে 1 বসাই দেবো। এমনিও 1 আসবে, কারণ এখানে 2 হইলে এখানে 6 দুগুণে 12 হয়ে যায়। তো এখানে তো সর্বোচ্চ আসেই 70,000, এখানে 69,000 অলরেডি চলে আসছে।
তো 6, 9, 2, 8, 1 আমাদের এখানে 4 দশমিক স্থান পর্যন্ত চলে আসছে। এই যে 4 দশমিক স্থান পর্যন্ত চলে আসছে, আমরা আর অঙ্ক করবো না, আমরা এখানে জাস্ট বিয়োগ টেনে দেবো। ঠিক আছে, তাহলে এখানে থাকে 9, 1, 3, 1, 9, 1 আর থাকতেছে না, শেষ। আমরা এই পর্যন্ত রেখে দেবো। অতএব এবার নিচে লিখবো, অতএব নির্ণেয় √12 সমান সমান লিখবো 3.4641, যেহেতু 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করতে বলছে এইটা, এবং আসন্ন মান, আচ্ছা আমরা কি এটা অ্যান্সারে লিখে দেব? বর্গমূল আসন্ন মান লিখে দিই এবং আসন্ন মান এইভাবে লিখে দিই, এবং আসন্ন মানটা কত হবে? তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত বলছে, তার মানে 3.464 হবে। যেই পর্যন্ত বের করতে হবে তার লাস্টের সংখ্যাটার দিকে একটু তাকাইতে হবে, যে লাস্টের সংখ্যার পরের সংখ্যাটা যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে এই লাস্টের সংখ্যার সাথে 1 যোগ করতে হয়, আর যদি তার কম হয় 1 যোগ করতে হয় না। তো এখানে 1 আছে, 5-এর কম, তার মানে এই 4-এর সাথে আমি আর 1 যোগ করিনি, যেমন আছে তেমনই। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে। এরপরে পরবর্তীতে বলতেছে হচ্ছে 0.2525, এটা এরকম না সংখ্যাটা, 25 এটা এরকম। তো এটাকে বর্গমূল করে দিলে কত থাকে? ক্যালকুলেটারে করে ফেলাই। 0.252525 এরকম যদি করতে থাকি, তো এটা অ্যাপ্রক্সিমেটলি ক্যালকুলেটারে তো আসলে ওইভাবে আসে না, 0.5025 এরকম আসছে। তো ঠিক আছে, আমরা কাছাকাছি অঙ্ক করে করে দেখব। ওকে, তো 0.25 না, এরকমই আসলে 25 যতগুলোই পাতাই না কেন, যাই হোক। তো এখন খ নম্বরে তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 0.25, যেহেতু জোড়ায় জোড়ায় নামবে আমরা এটা এরকম লিখতেই পারি, তো নামাবোই। তো এখানে কত আসে? যেহেতু 0 দশমিক দিয়ে শুরু, তো এখানে 0 আসবে। এরপরে আমরা এইটা নিয়ে কাজ করব, দশমিকের পরে 25 আছে, তো এখানে 5 নিই, এখানে 5 নিই, 5 5 25 চলে আসতেছে। বিয়োগ করি, এখানে 0 আসতেছে, তার মানে এখানে 25 আবার নামবে। আচ্ছা, 5-এর ডাবল কত? 10। আচ্ছা, তো 10 কি 25-এর ভিতরে যায় না, তার মানে এখানে একটা 0 নিয়ে এখানে একটা 0 নেব। তো 0 × 100 করলে এখানে কত হয়? এরকম 0 0 সবই তো 0, এখানে 0 × 100 আমি 100 বাতাচ্ছি, 0 × 100 মানে সবই 0। তো এটা যদি বিয়োগ করি, এখানে 2 ঘর পর্যন্ত রেখে দিই, এটা যদি বিয়োগ করি তাহলে কত আসে? সেই 25 আসে। আবার কি আর একটা 25 নামবে, তাই না? এবার 50-এর ডাবল করলে কত আসে? 50 দুগুণে 100। আচ্ছা, এইবার কত যায় দেখো তো? 100, এখানে কত সংখ্যা নেব? 2 নেব, ওই যে 2 আছে, তো এখানে 2 নিলাম। 2 নিলে এখানে কত আসে? 2004 আসে, তাই না? 1002 এর সাথে 2 গুণ করলে কত আসে? 2004। তো 2004 যদি আসে, তো এটা বাদ দিলে এখানে 1 থাকে, এখানে 2 থাকে, আর এখানে 5 আছে, 2 2 কাটা 0, আবার কত? 25 নামবে। আচ্ছা, 502-কে ডাবল করে দিই, 502-কে ডাবল করলে কত আসে? 1004। 1004, এখানে কত আছে? 5 আছে, তার মানে এখানে কত নেব? 5 নেব, এখানেও 5 নেব। তো 5-এর সাথে এই টোটালটা যদি গুণ করি তাহলে কত আসে? 50225 এটা আসতেছে। বিয়োগ করলাম 0, এটা কত আসতেছে? 9 আর 2 11, হাতে থাকে 1 1 বাদ, 1900 থাকতেছে লাস্টে। যাই হোক, আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত পেয়ে গেছে। অতএব নির্ণেয় √0.25, এখানে পৌনঃপুনিক দিয়ে দিই, সমান সমান কত পাচ্ছি? 0.5025।
ঠিক আছে, আসন্ন মান কত, এবং আসন্ন মান আসন্ন আসন্ন মান ইকুয়াল 0.50 দেখো এখানে 3 লিখবো কেন, এই যে 5 আছে না, তো 5-এর কারণে এখানে আমরা 3 লিখবো। ঠিক আছে, 1 যোগ করে দেবো, 5 বা 5-এর বেশি হইলে আমরা 1 যোগ করে দেবো। ওকে, এখন 2টা বাকি। গ নাম্বার, তো গ নাম্বারে আমরা পাচ্ছি কত, 1.34 পৌনপুনিক, যেহেতু তার মানে 3-4 এরকম রিপিট আসবে, 3-4। তো এটাকে আমরা করি, আগে লিখে নিই যে কত আসে, ক্যালকুলেটারে হিসেব করে দিই। √1.34 343434 যতগুলো লেখা যায়, তো এখানে আসতেছে 1.1590 আসতেছে। ঠিক আছে, তো ঠিক আছে, আমাদের তো 4টা লাগবে, 5টি লেখার দরকার নাই। এখন আমরা তাহলে শুরু করে দিই অঙ্ক। 1.343434 এরকম চলতেই থাকবে। আচ্ছা, তো ফার্স্টে যেহেতু 1 আছে, এখানে 1 দেবো, এখানে 1 দেবো, পয়েন্ট দেবো, তাহলে এখানে 1 যদি আসে, বিয়োগ করলে কত আসে, 0। তো 0-র পরে ডাবল চলে, মানে জোড়ায় জোড়ায় নামতেছে 34। 1-এর ডাবল করলে আসে 2, তো 2-এর সাথে এখানে 1 দিতে হবে, কারণ এখানে এই যে 1 আছে। 21 1-কে 21, যদি বিয়োগ করে দিই, তো বিয়োগ করলে এখানে থাকে 3 13, আবার কত 34 নামবে। তো 34 যদি নামে, তারপরে এখানে কত, 11 দুগুণে কত আসে, 22। এবার এখানে কত নেব, এই দেখো 1-এর পরে 5 আছে, তার মানে এখানে 5 নিয়ে এখানে একটা 5 বসাবো। ঠিক আছে, এখানে একটা 5 নিয়ে এখানে আমরা একটা 5 বসাবো। তো যদি 5 বসাই তাহলে কত আসতেছে, 225-কে আমরা 5 দ্বারা যদি গুণ করি, তাহলে কত আসে, 1125। আচ্ছা, বিয়োগ করে দিই, তাহলে এখানে থাকে 9-এর 5 14, হাতে থাকে 1 0, এখানে 1 2 2 থাকতেছে, আর আবার কত 34 নামবে, আবার 34 নামবে। 115-কে ডাবল করে দিলে 230। এখানে কত আছে, 9 আছে, তার মানে এখানে 9 দেবো, এখানে 9 দেবো। এই 9-এর সাথে এই 2309 এটা গুণ করতে হয়, তো গুণ করে দিই 2309 ইন্টু 9, তাহলে আসতে আসছে 20781। বিয়োগ করে দিই, এখানে 3 থাকে, এখানে থাকতেছে 8 আর 5 13। ঠিক আছে, আর হাতে থেকে 1 8 আর 1 9। ঠিক আছে, 34, আবার জোড়ায় জোড়ায় নামবে 34। আচ্ছা, 1159, একে ডাবল করে দিই, 1159 ইন্টু 2। আচ্ছা, আস্তে আস্তে 2318। ওকে, এখানে কত আছে, 0 আছে, তার মানে এখানে একটা 0 বসাবো, এখানে একটা 0 0 তো বসাইতেই হবে, কারণ দেখো আছে 2318, এখানে যদি 1ও দিতাম তা সেটা 15-এর থেকে বড় হয়ে যেত, মানে এইখানে অঙ্কটা বেশি বড় হয়ে যাবে, তাই এখানে একটা 0 দিয়ে সবগুলোকে 0 বানিয়ে দিছি। বিয়োগ করে দিই, তাহলে 4 3 3 যা আছে তাই বসে যাবে, আবার একটা 34 নামবে। তো যাই হোক, এর পরবর্তী অঙ্কগুলো আমাদের করা লাগবে না, কারণ আমরা 4 দশমিক স্থান পর্যন্ত পেয়ে গেছি। অতএব নির্ণেয় √1.34 এইখানে পৌনপুনিক সমান সমান কত আসতেছে, 1.1590। 4 দশমিক স্থান পর্যন্ত লিখলাম, আর এবং আসন্ন মান কত, 3 দশমিক স্থান পর্যন্ত 1.159। 9-এর সাথে 1 যোগ হবে না, কারণ এখানে 0 আছে যেটা 5-এর থেকে কম। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ঘ নম্বরে আবার কি বলছে দেখো, যে √5 পয়েন্ট আসছে হচ্ছে কত, 1302। 302টা আবার রিপিট আসবে, 302 302 3বার লিখলাম।
তো আমরা যদি এটাকে লিখি একটু 5.1302, এটা যদি এক কোণায় লিখে রাখি তাহলে আসতেছে 2.265001 এরকম টাইপের আসতেছে। ঠিক আছে, তো আমরা যদি অঙ্কটা করি 5.1302 302 302 এরকম চলতে থাকবে। ওকে, তো 5, তার মানে এখানে কত, 2 2 2 4, 4 বিয়োগ করি, এখানে 1 থাকে, জোড়ায় জোড়ায় নামবে, তার মানে 13 নামবে। এইটা জোড়া, এইটা জোড়া, এইটা জোড়া, এইটা জোড়া, এইটা জোড়া, ঠিক আছে, জোড়ায় জোড়ায় নামবে। ওকে, 13 নামলো, 2-এর ডাবল করলে কত হয়, 4। এখন কত হচ্ছে, এখানে কত আছে, 2, তাহলে এই যে 2 লিখতে হবে, এখানে 2 লিখে এখানে 2 লিখবো। 42 2 84, বিয়োগ করে দিই। তো 84 যদি বিয়োগ করি তাহলে এখানে কত থাকে, 9 13, হাতে থাকে 1, 9 2 11, জোড়া কোনটা, 02, তো 02 নামাইলাম। 22 22 2 44, এখানে কত আছে, 6, তার মানে এখানে 6 দিয়ে এখানে 6 দেবো। ঠিক আছে, তো 446 গুণ 6 করলে কত আসে, 446 গুণ 6, 2676। তো 2676, 6 6 12, হাত থেকে 1 8, 2 10, হাত থেকে 1 7 আর 2 9, 226। জোড়া কোনটা এবার দেখো, একটু আগে নামছে এই যে 02 জোড়া, এবার এবার জোড়া কোনটা, 30, তো 30 নামবে। 226কে ডাবল করে দিই, 226 গুণ 26 দুগুণে কত, 52, আর 2 4, 452, 452 কত আসবে এখানে, এখানে আসবে কত, এই যে 5, তার মানে এখানে 5 লিখবো, এখানে 5 লিখবো। তো 452 মানে 4525, এবার গুণ 5 কত আসে, 5425 ইন্টু 5, 22625। ঠিক আছে, তো এখানে 5 থাকতেছে না, বাদ বাকি সব কেটে যাচ্ছে। হ্যাঁ, 5 জোড়া নামবে কোনটা, 23। এইবার এই যে এর ডাবল করে দাও, 2265 ইন্টু 2, আচ্ছা আসতেছে কত, 4530। এখন দেখো 4530 অলরেডি 523 থেকে বড়, তার মানে এখানে কত আসবে, 0, আর এখানে উত্তরও আমাদের 0 ছিল, 0 দিই, এখানে 0 বসাই দিই। তো 523, আর একটা 23 নামছে, এবার 02 নামবে, 02 নামবে। ঠিক আছে, তো যাই হোক আমাদের আর করা লাগবে না, এই পর্যন্তই রেখে দেবো, যেহেতু 4 দশমিক স্থান পর্যন্ত পেয়ে গেছি। অতএব নির্ণেয় √5.1302 is equals to 2.2650, এবং আসন্ন মান হচ্ছে 2.265। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো এই ক্ষেত্রে আসলে একটা জিনিস সেটা আমাদের খুব কাজে লাগছে, সে কাজে লাগা জিনিসটা কি, আগের থেকে আমরা এটা বের করে রাখছি ক্যালকুলেটারে। তো ক্যালকুলেটারে এটা বের করে রাখবে, এটা অবশ্যই খাতায় দেখাবা না, এটা এক জায়গায় জাস্ট লিখে রাখবা। ঠিক আছে, একটা ভ্যালু কোনায় লিখে রাখবা, খাতার পিছনে বা কোথাও একটা রাফ খাতায় বা কোশ্চেনের পাশে কোথাও এক জায়গায় লিখে রাখবা। তারপর এটা দেখে দেখে পাতাইলে কি হবে, আমাদের অ্যান্সার করা সহজ হয়ে যাবে। না হলে কি হয়, যেখানে 6 হবে না 7 হবে না 5 হবে, এটা আমাদের গুণ করে 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 বের করতে হয়, তো এটা একটা ঝামেলা। আচ্ছা ঠিক আছে, শেষ। এরপরে 16 নম্বরে দেখো বলতেছে যে নিচের কোন সংখ্যাগুলো মূলদ এবং কোনগুলো সংখ্যাগুলো অমূলদ লেখো। কটা কি মূলদ, দেখো 16 ক, এখানে তো সবগুলোই 16 নম্বর। আচ্ছা, ক কি, 0.4, এটাকে লেখা যায় 4/9, মানে p/q আকারে প্রকাশ করতে পারলে এটা কি মূলদ, এটা মূলদ।
খ খ রুট ওভার 9, এটাকে লেখা যায় রুট ওভার 3 স্কোয়ার, স্কোয়ার রুট আর কেটে গেলে থাকে 3, এটা কি মূলদ, খ নম্বরও মূলদ। গ রুট ওভার 11, রুট ওভার 11 অমূলদ, এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। ঘ রুট ওভার 6/3, রুট 6 একটা অম্লদ সংখ্যা, তো অম্লদের সাথে কোনো সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো এটা একটা অম্লদ। তারপরেও এটাকে লেখা যায় রুট ওভার 3 রুট ওভার 2, আর এটাকে 3 লেখা যায়, তো রুট ওভার 2 রুট ওভার 3, আর 3কে লেখা যায় না, রুট 3 ইন্টু রুট 3 ডাবল রুট 3 লেখা যায়, তো রুট 3 কাটা, তার মানে রুট 2/√3। তো দেখছো এই দুইটাই তো অম্লদ, তার মানে এটা একটা অম্লদ, যেভাবেই লেখো এটা একটা অম্লদ। এগুলো আমাদের অঙ্ক করতে বলে নাই, এটা জাস্ট মুখে মুখে করতে বলছে যে কোনটা অম্লদ কোনটা মূলদ, এটা আমাদের একটু দেখাই দাও। আচ্ছা, এরপর হচ্ছে ঘ নম্বর, রুট ওভার 8/√7, রুট 7 একটা অম্লদ সংখ্যা, ঠিক আছে, রুট 7 একটা অম্লদ সংখ্যা, তো রুট ওভার 8কে লেখা যায় হচ্ছে 2 গুণ 4, 4 দুগুণে 8, আর রুট ওভার 7, তো এই যে রুট ওভার 2 ইন্টু রুট ওভার 4/√7, তো রুট ওভার 2 ইন্টু 4, 4 একটা বর্গমূল, মানে পূর্ণবর্গ সংখ্যা না, 2 এর পূর্ণবর্গ, তার মানে এখানে কত আসবে, 2 আসবে, রুট ওভার 7, তার মানে 2√2/√7, এটা একটা অমূলদ সংখ্যা, এটা একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে, তোমরা এইভাবেই করে দিবা নম্বর। আচ্ছা, মুছে দিলাম। চ রুট ওভার 27/√48, 27 হচ্ছে 3 নং 27, আর 3 ষোলং 48, তো রুট 3 ইন্টু রুট 9 ডিভাইডেড বাই রুট ওভার 3 ইন্টু রুট ওভার 16, রুট 3 ইন্টু 3, কারণ এটা হচ্ছে পূর্ণবর্গ, 3 আসবে, রুট 3, রুট 3 কাটা ছিল, আচ্ছা এখানে 4 আসবে, 4 4 16, 4 আসবে, রুট 3 কাটা, তার মানে 3/4, তো 3/4 একটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তার মানে এটা একটা মূলদ। আচ্ছা, 6 নম্বরে বলছে 2/3 ডিভাইডেড বাই 3/7, এটাকে লেখা যায় 2/3 ইন্টু 7/3, তাই না, তো 7 দুগুণা কত, 14/9, তো এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, যেহেতু পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তার মানে এটা একটা মূলদ, পি বাই কিউ, তোমাদের দশমিকে বের করা লাগবে না, অত ম্যান্ডেটরি না, পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলেই সেটা মূলদ। বর্গের জ 5.639, 6 এবং 9 পৌনঃপুনিক মানেই তো মূলদ, তাই না, তো 5,639 মাইনাস 5 ডিভাইডেড বাই 999, তো 563, এখানে 9 থেকে বাদ দিতে থাকে 4, 999, আরও কাটা গেলে কাটা যাবে, কিন্তু পি বাই কিউ আকারে যেহেতু প্রকাশ করতে পারছি, তার মানে এটা একটা মূলদ সংখ্যা। ওকে, এরপরে বলতেছে বহু নির্বাচনী প্রশ্ন, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, এমসিকিউ, তো যেহেতু এমসিকিউ চাইছে, 3টা স্বাভাবিক সংখ্যার গুণফল, যে কোনো 3টা স্বাভাবিক সংখ্যা নাও, ঠিক আছে, যে কোনো 3টা, তো ফার্স্টটা আমি জোর নিলাম, মনে করো 2, পরেরটা কী হবে তাহলে 3, ক্রমিক স্বাভাবিক, তার মানে 2 3 4 হবে, গুণ করি, 3 4 12, 12 দুগুণে 24, তো 24 নিচের কত দ্বারা যায়, একমাত্র 6 দ্বারা যায়, তাই না, তার মানে এটা 6 দ্বারা বিভাজ্য। আচ্ছা, আবার যদি আমি বিজোড় দিয়ে শুরু করি, 1 2 3, যদি শুরু করি 3 দুগুণে 6, এটাও কি 6 দ্বারা বিভাজ্য, তার মানে অ্যান্সার কত, 6। আবার আর একটা জিনিস বোঝার উপায় আছে, সেটা হচ্ছে যেহেতু বহু নির্বাচনী, একবারে দেখেই বলে দেওয়া যায় যে 3টা ক্রমিক সংখ্যার গুণফল, এটা সবসময় 3টা না, শুধু যে কোনো 2টা ক্রমিক গুণফলও জোর হয়,
3টারও জোর হয়, 4টারও জোর হয়, ঠিক আছে। মোট কথা আমাদের মানে একাধিক, একের অধিক দুইটা ক্রমিক সংখ্যার গুণফল অলওয়েজ জোর হয়। যেমন 2 গুণ 3 যদি করি 6 হয়, মনে করো 5 গুণ 6 যদি করি 30 হয়, ঠিক আছে। আবার দেখো 5 গুণ, আবার দেখো 4 গুণ 5 গুণ 6 যদি করি 5 ছক 30, 3 4 12, 120 হয়, মানে জোর হবেই হবে, ঠিক আছে। একাধিক সংখ্যা ক্রমিক, তাদের গুণফল অলওয়েজ জোর হবে। আবার দেখো 1 2 3 4 5, 5টা ক্রমিক সংখ্যার গুণফল কত হয়? 4 5 20, 3 কুড়ি 60, 2 গুণে 120, এটাও জোর হবে। তো জোরকে ভাঙার জন্য তো আমার জোরই লাগবে, তাই না? জোরকে একমাত্র জোর সংখ্যা দ্বারাই তো ভাগ করা যায়। তো এখানে দেখো বাদ বাকি সব বিজোড় আছে, শুধু একটাই জোর আছে 6, তার মানে অ্যান্সার 6। অঙ্ক না করেও বলে দেওয়া যায়। এরপরে বলছে যে দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে, আচ্ছা এ আর বি যদি দুইটি ক্রমিক জোড় সংখ্যা হয় তাহলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? দেখো দুইটাই জোড়, মনে করো এ হচ্ছে 2 আর বি হচ্ছে 4 ধরলাম, যেহেতু দুইটাই ক্রমিক তাহলে 2 4, ক্রমিকগুলো কি 2 4 6 8, এটাই তো ক্রমিক জোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা কি হবে? 1 3 5 7 এরকম, তাই না? আচ্ছা, তো দুইটা ক্রমিক। এখন এ স্কোয়ার করলে কত? 2কে স্কোয়ার করলে 4 হয়, তো এটা জোড়। বি স্কোয়ার 4 4 16 হয়, এটা জোড়। আমার লাগবে বিজোড়। তো আবার দেখো যেহেতু এ স্কোয়ার বি স্কোয়ার দুইটাই জোড়, তো জোড়ের সাথে আবার জোড় যোগ করলে এটাও জোড়, শুধুমাত্র 1 যোগ করলে বিজোড়। অথবা যদি এখানে থাকতো এ স্কোয়ার -1, তাও এটা বিজোড় হতো। তার মানে হয় এ স্কোয়ার +1 হবে অথবা এ স্কোয়ার -1 হবে, +1 -1, এটাই হচ্ছে আমাদের বিজোড়। আচ্ছা, এরপর বলছে নিচের তথ্যের আলোকে a = √3 এবং b = √12। আচ্ছা, এটা দেওয়া আছে, বলছে 3 আর 4 নম্বরের অ্যান্সারগুলো লেখো। তো এখন এ আর বি দুইটা মানে এ বি এর গুণফল দুইটা মূলদ সংখ্যা, তো এ বি গুণ করি। এ বি মানে কত? √3 ইন্টু √12, ঠিক আছে। তো আমাদের কত আসতেছে? রুটের ভিতরে নিয়ে আসি, যদিও এটা সবসময় আসে না, এটা যখন, যাই হোক এটা ইন্টার উঠলে বুঝবো, এখন না। তো 36, 6 ছক 36, তো আমরা 6 আসতেছে। তো যদি 6 আসে তাহলেই তো আমাদের কাজ শেষ, তাই না? এটা এইভাবেই তো আসে। আচ্ছা, এরপরে আমাদের আর একটা বলছে যে কি এ বাই বি হচ্ছে একটা মূলদ সংখ্যা। আচ্ছা 6, এটা তো মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে মূলদ সংখ্যা। আচ্ছা, এ বাই বি একটি মূলদ সংখ্যা, তো এ বাই বি যদি করি 2 নম্বরে এ বাই বি, এ কত? √3, বি হচ্ছে √12, তো √3 থাকতেছে, আর 12কে লেখা যায় হচ্ছে 3 4 12, ঠিক আছে। √3 এটা থাকতেছে হচ্ছে কত? √3 ইন্টু √4। আচ্ছা, একটু এই পাশে করলাম। √3, দেখো √3 কাটা, তাহলে উপরে থাকবে 1 আর নিচে √4 পূর্ণবর্গ সংখ্যা 2 থাকে, হাফ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তার মানে এটা একটা মূলদ সংখ্যা, প্রথমটা সঠিক, দ্বিতীয়টাও সঠিক। এরপরে বলতেছে যে a + b বাস্তব সংখ্যা। হ্যাঁ অবশ্যই, এই দুইটাই তো বাস্তব, আর বাস্তব সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ সবই বাস্তব, তার মানে এটাও সঠিক, অ্যান্সার হবে ঘ। আচ্ছা, এরপরে বলছে নিচের কোনটি এ ও বি এর মধ্যবর্তী মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। আচ্ছা, এইবার আমাদের অমূলদ সংখ্যা, এখানে প্রত্যেকটা অমূলদ সংখ্যা, প্রত্যেকটা অমূলদ সংখ্যা। তো মধ্যবর্তী যখনই কথাটা বলছে, তার মানে আমাদের √3 থেকে বড় এবং √12 থেকে ছোট, এরকম একটা সংখ্যা বের করতে হবে। তো এ কত? এ হচ্ছে √3, আর বি কত? বি হচ্ছে √12, তো √12 মানে হচ্ছে 2√3, ঠিক আছে। ক্যালকুলেটর করলে তাড়াতাড়ি চলে আসে, বা একটু আগে আমরা করছিলাম ভাগের ক্ষেত্রে। এখন √3 থেকে বড় আর √2 থেকে ছোট, এটা আমাদের বের করতে গেলে এখন এটা এখানে যদি এক এক করে ক্যালকুলেটারে করো
এটা আগে যদি ভগ্নাংশ বের করে রাখো ক্যালকুলেটারে, তারপরে এটা যদি ভগ্নাংশ বের করে রাখো ক্যালকুলেটারে, তো অঙ্কগুলো বেশ বড় হয়ে যায়, তাই না? অঙ্কগুলো বেশ বড় হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করব, একটু ট্রিক খাটাই, সেটা হচ্ছে এ স্কোয়ারটা বের করে রাখি। এ স্কোয়ার কত? 3। যদি হাতে কলমে করতে চাও, ক্যালকুলেটর করলে ওকে ফাইন, করতেই পারো। বি স্কোয়ার যদি করি, তো √12কে যদি স্কোয়ার করি তাহলে 12 আসে। এখন কি করব, প্রত্যেকটাকে স্কোয়ার করব, প্রত্যেকটাকে স্কোয়ার করব, করে দেখব যে কোনটা 3-এর থেকে বড় আর 12 থেকে ছোট। তো 3√3/2 এটাকে স্কোয়ার করি। এটাকে স্কোয়ার করলে কত থাকে? 3 × 9, 3 9 27/4। তো দেখো 4 7 28 হয়, তার মানে 7-এর থেকে একটু কম, মানে 6 পয়েন্ট সামথিং। আচ্ছা, এইখানে কত থাকে? 3√3/4। এটাকে যদি স্কোয়ার করি তাহলে কত আসে? 27/16। তো 16 দুগুণই 32 হয়, তার মানে 16 1 16, 1 পয়েন্ট সামথিং। আচ্ছা, √3/2 এটাকে যদি স্কোয়ার করি তাহলে আসে 3/4। তো নিচে বড় সংখ্যা, তার মানে 0 পয়েন্ট সামথিং। √3/4 এটাকে যদি স্কোয়ার করি তাহলে আসে 3/16, এটাও 0 পয়েন্ট সামথিং। তো 0 পয়েন্ট সামথিং কি আসবে? কারণ 3-এর থেকে বড় হইতে হবে তো, আর 12 থেকে ছোট। তো 3-এর থেকে বড় এটা তো হবেই না, এটাও হবে না, কারণ 0 পয়েন্ট সামথিং। 3-এর থেকে এই 1 পয়েন্ট সামথিং, এটা ছোট, এটাও হবে না। 3-এর থেকে বড় দেখো 6 পয়েন্ট সামথিং, এটা, তার মানে অ্যান্সার হচ্ছে ক। ঠিক আছে, এভাবে করতে পারো। আচ্ছা, সৃজনশীল এখানে বলছে যে n = 2m-1, 2m-1, যেখানে m হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা, তার মানে 2m-1 এটা একটা বেজোড় সংখ্যা। ঠিক আছে, 2m-1, 2m+1 বা 2m-1 এগুলো সবই বেজোড় সংখ্যা। এক যোগ বা বিয়োগ করলে সেটা 2m কি জোড় না? তো জোড়ের সাথে এক যোগ বিয়োগ করলে সেটাই আমাদের বেজোড় সংখ্যা হয়ে যায়। তো প্রথমটা কি বলছে? যোগ করো। প্রথমটা যোগ করতে বলছে, সুতরাং যোগ তোমরা অলরেডি করে আসছো, মানে তোমাদের দেখাইছি, তোমরা পারবা, আমি আর করে দিচ্ছি না, এটা অবশ্যই বাসায় করবা। এরপরে বলছে যে দেখাও যে n² থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল সর্বদা 8 দ্বারা বিভাজ্য হবে। তো খ নাম্বার দেওয়া আছে n = 2m-1, অতএব, আচ্ছা তাহলে n² করি, n² = কত হবে? 2m-1 হোল স্কোয়ার, 4m² - 4m+1, এটা আমরা বের করে রাখলাম। অতএব এখন কি বলছে? দেখাও যে n² - 1, মানে n² থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল সর্বদা 8 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা এখানে কি করলাম? অতএব n² - 1 এখানে কি করে দেবো? এখানেই করে দিই, এখানেই করে দিই, দুই পাশে n² - 1 নিয়ে আসি। 4m² - 4m+1 -1, তো 4m² - 4m হবে, 1 1 কাটা। এখান থেকে 4m কমন নিলে থাকে m-1। আর আমরা জানি যে m × m+1, মনে আছে যে ওই যে একটা অঙ্ক করছিলাম, n × n+1, এটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, তার মানে 2k ধরছিলাম, মনে আছে? তারপর ওই 2k হচ্ছে ওই যে 4n n+1 একটা অঙ্ক করে আসছে, ওইখানে 4 × 2k = 8k করছিলাম। জাস্ট ওই অঙ্কের n এর জায়গায় এবার m আছে, আর কিছুই না। তার মানে এইখানে কি করবা? ওই একই রকম m × m+1, তার মানে কি m যদি জোড় হয় এটা বিজোড়, m যদি বিজোড় হয় এটা জোড়। সিমিলারলি আমাদের শুধু প্লাস থাকলেই না, এক বিয়োগ করলেও একই রেজাল্ট দেয়। তার মানে এইটাও আমাদের 2k। এটা যদি 2k হয় তাহলে 4 × 2k = m × m-1 যদি 2k হয় ধরে নিই, তাহলে এটা 8k।
তাহলে কে এর সকল ভ্যালুর জন্য এটা কি 8 দ্বারা বিভাজ্য না? 8 দ্বারা বিভাজ্য মানে একই রকম অঙ্ক, সেম অঙ্ক আগে করাই আসছি। আচ্ছা, এরপরে বলছে যে এম যদি 3 হয় তাহলে √n একটা অমূলদ সংখ্যা। এখন এম কত? এম হচ্ছে 3, তাহলে n সমান সমান কত? দেখো গতে বলছে, গ দেওয়া আছে, এটা এভাবে লিখবা, দেওয়া আছে n সমান সমান 2m - 1। এখন m সমান সমান 3 হলে n সমান সমান কত হবে? 2 × 3 - 1, 5। অতএব √n সমান সমান কত হবে? √5। তারপরে কি, ওই যে √5 যে অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করতে হবে। √5 অমূলদ সংখ্যা অলরেডি আমরা করে আসছি, তাই না? 2² সমান সমান 4, 3² সমান সমান 9, √5² সমান সমান 5। তার মানে √5 কি হবে? 2 থেকে বড় আর 3 থেকে ছোট, পূর্ণ সংখ্যা না। অতএব √5 মূলদ সংখ্যা, p/q আকারে প্রকাশ করলাম, এইভাবে করবা। ওকে, এরপরে বলছে যে ক নাম্বার, এ দেওয়া আছে 0.2 পৌনপুণিক ও বি 0.3 পৌনপুণিক। অতএব এ প্লাস বি কত হবে? 0.2 পৌনপুণিক প্লাস 0.3 পৌনপুণিক। 2/9 প্লাস 3/9, 5/9। ওকে, তো 5/9 এটা p/q আকারে প্রকাশ করা যায়। তার মানে এটা কি একটা মূলদ সংখ্যা, যাকে p/q আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, এরপরে কি বলতেছে খ নম্বর, বর্গমূল নির্ণয় না করে দেখাও যে √10 সংখ্যাটি 3 ও 4-এর মধ্যে অবস্থিত। বর্গমূল নির্ণয় না করে দেখাও যে, আচ্ছা, বর্গমূল নির্ণয় না করে দেখাও যে, তার মানে আমরা ভগ্নাংশে কোনো ভ্যালু বের করতে পারবো না। খ নাম্বার, তো বর্গমূল যেহেতু বের করতে পারবো না, 3 আর 4-এর মধ্যে অবস্থিত, তো জানি 3² সমান সমান 9, 4² সমান সমান 16। অতএব √10² সমান সমান কত? 10। যেহেতু একদম সহজে লিখে দেবো, যেহেতু 10 9 থেকে বড় 16 থেকে ছোট, 10 9 থেকে বড় 16 থেকে ছোট, অতএব √10 3 থেকে বড় 4 থেকে ছোট। অতএব √10 3 ও 4-এর ভিতরে অবস্থিত, 4-এর মধ্যে অবস্থিত। আমাদের অবস্থিত চাইছে, এটা √10 অমূলদ না মূলদ কিছুই চাই নাই, তো আমরা এইটাই করে দেবো। ঠিক আছে, ওকে। এরপরে গ নম্বরে বলছে যে এর দুইটার আবৃত দশমিক ভগ্নাংশদ্বয়কে সদৃশ আবৃত ভগ্নাংশে প্রকাশ করো। তো সদৃশ পারবা, এই যে এর অনাবৃত অংশ দুইটা, তার মানে 1.2574 এর মাথায়, তার মানে 1.25 তো থাকবেই। এখন এখানে আছে কয়টা? দুইটা কি বলে আবৃত অংশ, আর এখানে আছে 3টা। তো 2 আর 3-এর লসাগু করলে হচ্ছে 6, তার মানে আবৃত অংশের ভিতরে 6টা থাকবে, তোমার 74, এখানে হবে 7474, এই যে 6টা। এরপরে কি বলছে যে 0.3612, তো এখানে আমাদের 6 আর 2 এর উপরে আছে। আচ্ছা, 0.3612, তো 6126 হবে। তো এখানে প্রথম দুইটা ফাঁকা থাকবে, 1 থেকে শুরু, 6-এ যে শেষ, এই দুইটাই সদৃশ, এটাই অ্যান্সার। অতএব নির্ণেয় সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশগুলো হচ্ছে এই দুইটা, লিখে দিবা, শেষ। তো ঠিক আছে, এই পর্যন্তই তোমাদের অনুশীলনীর সমস্ত অঙ্ক ছিল।
সামনে আমি হয়তো হায়ার ম্যাথটা নিয়ে আসবো অথবা এর দ্বিতীয় অধ্যায়টা নিয়ে আসবো। তো সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।